বাবা আমার হাত ধরে বলল, সন্তান হচ্ছে বাবা মায়ের ভালোবাসার চিহ্ন। সাবিহা আর সাব্বির আমার আর ওদের ভালোবাসার চিহ্ন। কিন্তু তুমি আলাদা। আমি জানি তোমার খারাপ লাগবে কথাগুলো শুনতে, কিন্তু তোমার মা যা করেছে সেটা জানলে মেয়ে হয়ে হয়তো তুমি ক্ষমা করবে, কিন্তু একজন নারী হয়ে কখনোই ক্ষমা করবে না। আমি অধীর হয়ে জিজ্ঞেস করলাম, আমার মা কি করেছে এমন? বলো বাবা আমাকে। তোমার জানার বয়স হয়নি, সময় হলে তোমাকে জানাবো। তুমি এখানে এসেছো সেজন্য যেমন তোমাকে সাফার করতে হচ্ছে, তেমনই ভাবে সাবিহা সাব্বিরকেও সাফার করতে হবে। ওদেরকে কিভাবে? কেউ যদি ওদেরকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করে, ওরা কি জবাব দিবে? বলবে তুমি ওদের বোন। কিন্তু এত বড় বোন হুট করে কই থেকে আসলো? সবাই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। ওরা এখানে বেড়ে উঠেছে, স্কুলের সবাই যখন ওকে জিজ্ঞেস করবে, ওরা কি জবাব দিবে? সাব্বির তো ছোট, ওর সাথে মানুষগুলোও ছোট। ওরা সহজেই মেনে নিলেও সাবিহার সাথে চলা মানুষগুলো মানবে না। আজকে আমাকে সাবিহার ফ্রেন্ডের মা স্কুল থেকে বের হওয়ার সময় তোমার সাথে দেখেছে। আমি শুধু বলেছি আমার মেয়ে, কিছু বলার সুযোগ দিইনি ওনাকে। কিন্তু এভাবে কতদিন? তুমি তো আমারই মেয়ে। আমি তো তোমাকে সারা জীবনের জন্য এখানে বন্ধ করে রাখতে পারবো না, তাই না? একদিন না একদিন তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতেই হবে। আমি সাবিহাকে বুঝিয়ে বলবো, কিন্তু তোমাকেও বুঝতে হবে, ওদেরকে সময় দিতে হবে, বুঝলে? আমি নীরবে মাথা ঝাঁকলাম। তোমার কোনো জিনিস লাগবে? না, সবই আছে আমার। কোনো কিছু লাগলে আমাকে বলো, কেমন? আচ্ছা। বাবা বললেই চলে গেল। আবার ঘুরে আমার দিকে তাকাতে ইতস্তত হয়ে বলল, কোনো কিছু লাগলে যদি আমি না থাকি তবে সাবিহার মাকে বলো, কেমন? আমি হেসে বললাম, আচ্ছা। সারা জীবন ধরে আমি যাকে খুঁজেছি, আজ আমি তাকে পেয়েছি, একদম কাছ থেকে। সারা জীবনে অনেক ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে আমার। সবাই আমাকে চেয়েছে, আমাকে পাওয়ার জন্য কি না করেছে তারা। কিন্তু আমার এমন পুরুষ ভালো লাগে না। কেন কেউ নিজেকে এত ঠুনকো করে দেখাবে? কেন কেউ আমার জন্য জীবন দিবে যখন অপর পাশের মানুষটার প্রতি কোনো অনুভূতিই নেই? পুরুষ মানুষ তো হবে চরম ব্যক্তিত্বের অধিকারী। কেন তার ইগো ঠুনকো হবে? ভাবিনি। ছেলে মানুষ হিসেবে যাকে আমার বোনের টিচার হিসেবে মানতে পারিনি, তার প্রেমে পড়ে গেছি। কোনো সময় কারো প্রেমে পড়িনি, কাউকে ভালোবাসতে পারিনি, কাউকে ভালোও লাগেনি। কিন্তু এবার সবকিছুর সমাপ্তি। আমার জীবনেও প্রেম এসেছে। উফ, আমি স্বপ্ন দেখছি না তো? চিমটি কাটবো নিজেকে। আচ্ছা, আমি কি পাগল হয়ে গিয়েছি? আজ নিজের হাতে খাবার বানিয়েছি, কোনো সময় নিজের জন্য খাবার বানাইনি। সেই আমি আজ তার জন্য রান্নাঘরে ঢুকেছি। সে ঝাল জাতীয় খাবার ভালোবাসে, কিন্তু আমি মিষ্টি ভালোবাসি। এখন থেকে ঝাল খাবার খাওয়ার অভ্যাস করছি, না হলে তার সংসার করব কিভাবে? সে বলেছে আমার রান্না ভালোই লেগেছে। তাকে দেওয়া সবটুকু খাবার সে শেষ করেছে, একটুও বাকি রাখিনি। বলেছে অনেক ভালো হয়েছে খাবার, কিন্তু আমি খেয়ে দেখেছি অনেক বেশি লবণ হয়েছে। সে আমার মন রাখতে ভালো বলেছে, আমার চেষ্টাটা দেখেছে। তার মানে কি সেও আমাকে ভালোবাসে? আমার হাত অনেকটা পুড়ে গেছে, তবু আমি খুশি। আমার হাতের রান্না কদর করেছে সে। আমি ধীরে ধীরে তার মায়ায় জড়িয়ে যাচ্ছি। সে নাকি কচু পাতার রং ভালোবাসে। কাল শাড়ি পরবো কচু পাতা রঙের। ইস, কেন সে আরেকটু থাকে না? আমার বোনটাও কেন আরেকটু পড়ার জন্য জোরাজুরি করে না? সেইটুকু হলে তো আমি আরেকটু ওকে মন ভরে দেখতে পারতাম। আজ শাড়ি পরেছিলাম, সে আমাকে দরজা খোলার সময় একবার দেখেই আর আমার দিকে ঘুরেও তাকায়নি। সে কেন আমাকে আর একবারের জন্য দেখলো না? আমাকে কি তবে তার ভালো লাগেনি? তা কি করে হয়? আমাকে ভালো না লাগার তো কিছুই নেই। আমার ব্যবহার তো তার কাছে বোঝা উচিত যে আমি তাকে ভালোবাসি। তাহলে সে কেন বাসবে না আমাকে? নাকি আমার দিকে তাকিয়ে থাকলে সে প্রপোজই করে দিত? তাই বলে কি সে আমাকে পাত্তা দেয়নি? আর বাড়িতে বাবা মা ভাই বোন ছিল, সবার সামনে লজ্জা পাবে বলেই হয়তো। হ্যাঁ, তাই হবে হয়তো। না হলে কি কালকে আমার নুনে পোড়া খাবারও খেয়ে ভালো লাগতো তার? কি করছো সাগরিকা? রিসভির প্রশ্নে সাগরিকার হুঁশ ফিরে আসে। ডায়েরিটা নিঃশব্দে ড্রয়ারে রেখে দিতেই তাকিয়ে বলে, তেমন কিছু না। তুমি তো শোয়ার আগে কখনো কিছু পড়ো না, তাহলে আজ কি পড়লে ওইটা? তেমন কিছু না। বাচ্চারা ঘুমিয়েছে? সবাই ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ কারো মুখে কোনো কথাই নেই। সাগরিকা আবার বলে, আজ পাশের ফ্ল্যাটের ভাবি এসেছিল, আমাকে কথা জিজ্ঞেস করলো। কিসের কথা?
মায়ার কথা। আমি তেমন কিছু বলিনি। তোমার সাথে আলোচনা করা উচিত। কি বলবো সবাইকে আমি? বলবে আমাদের মেয়ে। ও তো আমার মেয়ে নয়। তাহলে কেন আমি ওকে আমার মেয়ে বলে পরিচয় করব সবার সামনে? রিজভী কোনো কিছু বলল না। সাগরিকা একটু থেমে আবার জিজ্ঞেস করলো, মায়ার মা কোথায়? মরে গেছে। কিভাবে মারা গেছে? অসুস্থ ছিল। আর ওর হায়াত এইটুকুই ছিল, আল্লাহ নিয়ে গেছে। তোমাদের পরিচয় কোথা থেকে? সাগরিকা, আমি একবার বলেছি তোমাকে, আমি বলতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয় বলা। তুমি যখন সবকিছু জানবে তখন আমাকে জিজ্ঞেস করো। সাগরিকার ইচ্ছে হলো একবার সবকিছু বলে দিতে, কিন্তু বলল না। ডায়েরিটা পড়া শেষ না করে সে কিছুই বলবে না, চিঠিও কাউকে দিবে না। ডায়েরিটা শেষ করেই সে তাকে দিবে। রিজভী নিচু গলায় আবারও বলল, সাগরিকা, মায়া মেয়ে মানুষ, যথেষ্ট বড় হয়েছে। আমি ওর বাবা হলেও ওর সাথে ঐক্যবদ্ধভাবে সখ্যতা নেই। মেয়েদের অনেক কিছুরই প্রয়োজন হয়। আমাকে হয়তো মুখ ফুটে বলবে না, তোমাকেও হয়তো বলবে না। তুমি দয়া করে ওই বিষয়টা একটু দেখো। সাগরিকা বুঝতে পারলো রিজভী কি বোঝাতে চাইছে। সেও মাথা নেড়ে শুয়ে পড়ল। তাদের দুজনের মাঝে মাত্র কয়েক ফুটের দূরত্ব, কিন্তু মনের দিক থেকে দুজনের দূরত্ব অনেক বেশি। মায়া, তোমার মা কি করেন? বান্ধবী ঈশার কথায় আমি নিচু গলায় বললাম, উনি মারা গেছেন কিছুদিন আগে। ও, আমি দুঃখিত, তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু তোমাকে আজকে যাদের সাথে আসতে দেখলাম, ওরা তোমার কি হয়? আমার বলতে লজ্জা লাগছিল, কিন্তু যেহেতু সে আমার বান্ধবী, তাই একদিন না একদিন জানতেই পারবে। তাই মাথা নিচু করে আবারও উত্তর দিলাম, ওরা আসলে আমার সৎ ভাই বোন। মানে? তোমার বাবা দুটো বিয়ে করেছে? তোমার বাবা আর সাবিহার বাবা তার মানে একজনই? তুমি সাবিহাকে চিনো? চিনবো না কেন? সাবিহা অনেক ব্রাইট একটা স্টুডেন্ট, ওকে সবাই চিনে। সেই সুবাদে তার বাবা মাকেও চিনি। কিন্তু আমি ওর বাবাকে ভালো মানুষ ভেবেছিলাম। এখন তো দেখছি সম্পূর্ণ আলাদা। তুমি ভুল ভাবছো। আমার বাবা অনেক ভালো মানুষ। আমার মা ও বাবার কেমন সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু মৃত্যুর আগে মা বলে গেছে মায়ের জন্য সবকিছুই হয়েছে। প্লিজ আমার বাবাকে খারাপ ভেবো না। ওকে, কিন্তু এটা বলো তো, তোমার মা তোমার বাবার প্রথম স্ত্রী নাকি দ্বিতীয়? আমি মাথা নিচু করে জবাব দিলাম, দ্বিতীয়। ঈশা আর কিছুই বলল না এই ব্যাপারে। আমি ওকে অনুরোধ করলাম, কাউকে যেন এইসব ব্যাপারে কিছু না জানায়। ও আমাকে আশ্বস্ত করেছে। আমি মায়ের জন্য মন খারাপ না করে তার জন্য আল্লাহর দরবারে শান্তির কামনা করলাম। সেও আমার সাথে সাথে সঙ্গ দিল। আমার মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে। হয়তো তোমার শান্তি এবার এইখানে আসার উদ্দেশ্য সম্পূর্ণ। স্কুল থেকে বাসায় ফিরে সাবিহার কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমি আমতা আমতা করে বললাম, কি করেছি আমি? জানো না তুমি? কিছুই জানো না তুমি? সব কিছু তো ভালো মানুষের ভাব ধরেই করে থাকো। আরে কি করেছি আমি সেটা তো বলবে। আজকে তুমি ক্লাস থেকে বের হয়েছিলে কেন বলো? তোমাকে দেখে সবাই আমাকে জিজ্ঞেস করছিল তুমি কে। কি বলতাম আমি? আমি কিছুই বলিনি, কিছুই বলতে পারিনি। সবাই নিজেরা মতো কথা বলতে লাগলো। জানো বাবা সবাইকে কি বলেছে? জানো কি বলেছে? সবাই ভাবছে আমার বাবা চরিত্রহীন। আমার বাবা নাকি তোমার মাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, তারপর তোমাদের খবরই রাখেনি। সবাই আমার বাবাকে লুচ্চাও বলেছে। এবার কি খুশি হলে তুমি বলো? তোমাকে বলেছিলাম না রুম থেকে বের না হতে? বলিনি তোমাকে? কেন বের হয়েছিলে বলো? আমি কি বলবো ভেবে পেলাম না। সাবিহা হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগে ওর মা এসে থামিয়ে দিল ওকে, রুমে নিয়ে চলে গেল ওকে। ওকে কিভাবে শান্ত করেছে আমি জানি না, কিন্তু আমার ভীষণ রাগ লাগলো। আমিও তো কথার সম্মুখীন হয়েছি এইসবের। আমি কার কাছে নিজের কষ্টের কথা বলবো? ভীষণ অভিমান হতে লাগলো আমার। তাই হয়তো সাবিহার মা রুম থেকে বের হতেই আমি ঠোঁট ফুলিয়ে বিচার দিয়ে বসলাম। সাবিহা এমন কেন করে আমার সাথে? আমি কি ক্ষতি করেছি ওর? আপনি ওকে বোঝান না কেন কিছু? সাবিহার মাও হয়তো আমার থেকে কিছু আশা করেনি। উনি কিছু মুহূর্ত পরেই বললেন, তোমার মায়ের কারণে আমি নিজের স্বামীকে হারাচ্ছি ধীরে ধীরে। এখন তোমার কারণে তো আমি আমার মেয়েকে হারাতে পারবো না, তাই না? আমাকে ক্ষমা করো মায়া। আমি স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। আমি নিজের কাছেই আবার করা প্রশ্নের যুক্তিহীনভাবে প্রশ্নবুদ্ধ হলাম। নিজের এই চরম অসহায়ত্বের মাঝেও হাসি পেল। উনি কি আমার মা, নাকি যে অনুভূতির কদর করতে পারবেন সে? এইখানে এসেছি প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। আবার সাব্বিরের সাথে সখ্য হলেও সাবিহা আর সাবিহার মার সাথে এখনো আমার ভালো পরিচয় হয়ে ওঠেনি। তারা আমার সাথে একদমই মেশে না।
আমার সাথে ভালো ব্যবহার না করলেও আমাকে ভালোবাসেন না। আমি অবশ্য ওনার ভালোবাসা আশাও করি না, কারণ সেটা আশা করার অধিকার আমার নেই। ওনাকে এখন আম্মা ডাকি। রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, বাবা রুমে এসে বলল, মায়া, কালকে আমি তোমার মামুনি আর সাব্বির এক জায়গায় যাব। তুমি আর সাবিহা বাসায় থাকবে। কালকে যেহেতু শুক্রবার, তাই তোমাদের স্কুলও নেই। তোমরা বাসায় ভালো মতো থেকো। আমি সাবিহাকে বলছি, থাকতে পারবে তো? ভয় পাবে না তো? আমরা অবশ্য সন্ধ্যার দিকেই ফিরে আসবো। সমস্যা নেই বাবা, আমরা ভয় পাবো না। সকালের দিকে মা বাবা চলে গেল। আমরা ভয়ে ভীষণ করতে লাগলো, তাও কিছু বললাম না। আমাকে সাবিহা দেখাশোনা করতে বলেছে, কিন্তু ও তো সবাই যাওয়ার সময় দরজা বন্ধ করে দিয়েছে। ওর খেয়াল রাখবো কিভাবে? 10টার দিকেই অবশ্য আমার ভয় পাওয়াটা সত্যিতে রূপ নিল। সাবিহা রুম থেকে চাপা কান্নার আওয়াজ পেলাম। আমি বারবার ওর দরজায় গিয়ে ডাকলেও সাড়া দিল না। আমার ভীষণ ভয় লাগলো। এক সময় ও বলল, থেকো এখন তুমি এই বাসায়, ভালো মতো থেকো। আমি তো মরেই যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবে। এখন আর তোমাকে কেউ কিছু বলবে না, আরামে থেকো তুমি। এতটা আতঙ্কিত আমি কখনোই হইনি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদি সাবিহা উল্টাপাল্টা কিছু করে ফেলে, তবে কি হবে? বাবা আমাকে কি বলবে? আমি কি বা জবাব দিব? ওর মাকে কি বলবো? আর নিজেকেই বা কিভাবে ক্ষমা করব? এখানে যা হচ্ছে সব কিছুই তো আমার জন্যই হচ্ছে। আমি বারবার দরজা ধাক্কা দিতে থাকলাম। প্রায় 20 মিনিট পর এ দরজা খুলে দিল। আমি অবাক হয়ে দেখলাম কেঁদে ও চোখ মুখ লাল করে ফেলেছে। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি তো মারা যাচ্ছি, কাঁদবো না কেন? বাবা তো এখন তোমার একারই হয়ে যাবে। তোমার তো খুশি হওয়ার কথা। তুমি আমার দরজায় ধাক্কাচ্ছ কেন? আরে বাবা, কি হয়েছে সেটা বলো তো। তোমাকে কেন বলবো? আমি মাকে বলবো। মাকে কল দিয়েছিলাম, মা কল ধরেনি। বাবাকেও দিয়েছিলাম, বাবাও ধরেনি। তোমার কাছে বাবার নাম্বার আছে? বাবাকে কল দিবে? তুমি কি হয়তো বাবাকে ধরবে যদি তুমি কল দাও? আচ্ছা ঠিক আছে, দিব। দাঁড়াও, এখানে আমি ফোন নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। আমি ফোন নিয়ে যখন আবার সাবিহার রুমে ফিরে আসলাম, দেখলাম ওর রুমে নেই। আমি ভয় পেলাম আরও। ওর রুমের সাথে বারান্দা ছিল, সেখানে উকি দিয়ে দেখলাম ও নেই। আমি ভয়ে ওর রুম থেকে বের হয়ে যাব, তখনই দেখি ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমাকে দেখিয়ে বলল, বাবাকে কল দিয়েছিলে? না, দাঁড়াও দিচ্ছি। আমি মোবাইল হাতে নিয়ে পায়চারি করছিলাম। ও তখন ওর টেবিলে বসে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। কি হলো, ফোন ধরছে না? ধরছে না সাবিহা, দাঁড়াও আমি আরো কয়েকবার ট্রাই করি। ধরবে না আমি জানি, এখন বিজি আছে, এই সময় কখনোই ফোন ধরে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি জানো তিনি কোথায় আছেন? ও মুখ গুমরা করে বলল, কোথায় গেছে? ও ব্রু কুচকে বলল, আমি তোমাকে কেন বলবো? তোমার বাবা তোমাকে বলে যায়নি? বলেনি প্রতি মাসে এই সময় কোথায় যায় ওরা? না, আমাকে তো কিছুই বলেনি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো তোমার হয়েছেটা কি? খারাপ লাগছে তোমার? ব্যথা লাগছে কোথাও? সাবিহা কিছু বলতেই যাচ্ছিল, তখন আবার ওয়াশরুমের দিকে ছুটে গেল। কিছু সময় পর আবার বের হলে আমি এবার ওকে শক্ত করে ধরে বললাম, সাবিহা কি হয়েছে তোমার, আমাকে বলো। না বললে আমি কিন্তু স্কুলে গিয়ে আবার বাইরে বের হব। তখন ভালো লাগবে তোমার? সাবিহা আমার দিকে বিস্ফোরিত চোখে তাকালো। আমার থেকে এত কঠিন কথা হয়তো আশা করেনি। ভয়ার্ত গলায় বলল, তুমি বের হইলেই কি আর না হইলেই কি? আমি তো মরেই যাচ্ছি, আর তো কেউ তোমাকে বাজে কথা বলবে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি চোখে মুখে বিরক্তি এনে বললাম, তুমি কই মারা যাচ্ছ? আমি তো দেখছি তুমি ভালোই আছো, ভালো মতো হাঁটছো, দৌড়ে ওয়াশরুমে গেলে। তোমার শরীরেও কোনো আঘাত নেই, ব্যথা নেই, রক্ত নেই, তাহলে তুমি মারা যাচ্ছ কিভাবে? সাবিহা এবার হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলল, রক্ত আছে, আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছেন। একটু একটু করে সব রক্ত বের হয়ে যাচ্ছে শরীর থেকে। এইটুকু বলেই ফ্রকটা সরিয়ে সালোয়ারটা দেখালো আমাকে। আমি ভাবতেও পারিনি আমাকে এইভাবে কখনো জড়িয়ে ধরবে। যে সারাদিন আমার মুখটাও দেখতে চায় না, সে নাকি আমাকে জড়িয়ে ধরলো। ওর মুখের দিকে তাকিয়ে বেশ মায়া লাগলো। ও এখনো কেঁদেই চলেছে বাচ্চাদের মতো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি এই জন্য কাঁদছো? আরে এটা তো সবারই হয়, এটা তেমন কিছু না। এইটা হলে তুমি মরে যাচ্ছ না আমার মিষ্টি বোন। ও দুহাতে চোখ মুছে বলল, আমি মারা যাচ্ছি না? সবারই হয় এইটা? তুমি বইয়ে পড়োনি, মেয়েরা একটা নির্দিষ্ট সময় ওর সম্মুখীন হয়, পিরিয়ড বলে।
তোমার মা তোমাকে কিছু বলেনি এই ব্যাপারে? সাবিহার একবার একে একে সবকিছু মনে পড়ে। ওর মা ওকে এই ব্যাপারে বলেছে, স্কুলের মিসরাও বলেছে, সে বইয়েও পড়েছে। তাও কিভাবে ভুল করলো সে? মায়ের সামনে এইবার বেশ লজ্জায় পড়ে গেল সে। মায়া সেটা বুঝতে পেরে বলল, লজ্জা পেও না, লজ্জা পেতে হবে না আমার বোন, যেহেতু তোমার মা এখানে নেই আমি তোমার দেখাশোনা করব। তুমি একটু বসো, আমি কয়েকটা জিনিস নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। আমি আমার রুমে এসে প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে করতে ভাবলাম, আসলেই সবাই সময়ের সাথে অসহায়। ওর মা এই সময় এখানে থাকলে কি আর এরকম বিষয়টা শেয়ার করতো আমার সাথে, নাকি এভাবে জড়িয়ে ধরতো? যাক, তবু একদিক থেকে ভালোই হলো, একটা দিন তো ভালো মতো থাকছে মেয়েটা। আমাকে বলো তো, বাবা মা কোথায় গেছে? সিদ্ধ ডিমে কাপড় দিয়ে আর চোখে আমার দিকে তাকিয়ে সাবিহা বলল, বলবো, কিন্তু কথা দিতে হবে তোমায়, কাউকে বলবে না। পারবে ব্যাপারটা গোপন রাখতে? আমার মনে খানিকটা সন্দেহ উকি দিল, তবু আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা ঠিক আছে, বলবো না কাউকে, প্রমিস, পাক্কা প্রমিস। সাবিহা তবু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সাব্বির আসলে আমাদের মতো স্বাভাবিক না, ওর মাথায় কিছু সমস্যা আছে। মানে বুঝলাম না। মানে ও হচ্ছে একটি বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ আল্লাহ, কি বলো এইসব? সত্যি তুমি খেয়াল করনি ওর কথাবার্তা? আমার তো ওকে স্বাভাবিকই লেগেছে। কেউ ওইভাবে বুঝতে পারে না, কিন্তু ওর বিষয়গুলো বুঝতে সময় লাগে। তবে ওর থেরাপি চলছে, ওকে বাচ্চাদের সাথে মিশতে দেওয়া হয়, স্বাভাবিক বাচ্চাদের সাথে থেকেও স্বাভাবিক বাচ্চাদের মতোই আচরণ করে, কিন্তু পিছিয়েও পড়ে সবার থেকে। যেমন সাবিহা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, ও আসলে তেমন কিছু ভাবতে পারে না, ও যতটুকু ভাবে অন্যের থেকে শুনে সেটুকু নিয়েই ভাবে। ওর বয়স 10 বছর, খুব বড় না হলেও খুব ছোটও নয়। যেমন ধরো তুমি কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসলে আমাদের বাসায়, আমি মা সবাই বাবাকে এমন করে সেটাকে বলছি এবং ভাবাচ্ছি। স্বাভাবিকভাবেই তোমাকে মেনে নিতে পারছি না। শুধু ভেবেছে বাবা ওকে ভালোবাসবে না, ওর কোনো এক বন্ধুর বাবাও আরেকটা বিয়ে করে ওদের আর দেখে না, এইটুকুই জানে সে, তার চিন্তাও এতটুকুই। তো বন্ধুরা, আজকের গল্পের পার্ট এই পর্যন্তই। তোমাদের গল্পটা কেমন লাগছে জানাবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।